রাকেশবাবু একজন গুড় ব্যবসায়ী। তার একটা খেজুর বাগান আছে। প্রতি বছর সেই খেজুর গাছগুলো কেটে রস পেড়ে গুড় বানিয়ে তা বাজারে বিক্রি করে। তার ছিল দুই ছেলে। বড় ছেলে ছিল যেমন লোভী, ছোট ছেলে ছিল তেমনই সহজ সরল। হঠাৎ একদিন সে খুব অসুস্থ হয়ে পড়ে। আর মনে হয় বাঁচবো না, আমার অন্তিম সময় বুঝি চলে এসেছে। এ কথা বলবেন না বাবা, আপনার কিছু হয়ে গেলে আমাদের কি হবে? আপনি যে এই সংসারের একমাত্র ভরসা। বাবা, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে শহরে খুব ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। না বাবা, তার আর কোনো দরকার নেই, আমার সময়টা মনে হয় আজই শেষ। এদিকে বড় বউ ঝুমা তার স্বামী প্রীতমকে বলল, ওগো শুনছ, মনে হচ্ছে বাবার অন্তিম সময় চলে এসেছে। ওই যে খেজুর গাছ আছে না, সেগুলি এখনই যদি বাবাকে বলে না নাও, তবে পরে কিন্তু ঝামেলা হবে তোমার ভাইয়ের সাথে। আমিও তো সেটাই ভাবছিলাম গিন্নি, প্রতি বছর ওই খেজুরের গুড় বিক্রি করে বাবা কত টাকাই না জমায়। এই চলো, এক্ষুনি চলো। তারা দুজন এলো রাকেশের ঘরে। রাকেশের মুখে এমন কথা শুনে প্রীতম বলল, সময় যখন শেষের কথাই বলছো, তখন খেজুর গাছগুলো ভাগ করে দিয়ে যাও না বাবা। জানোই তো আমরা দুই ভাই, না জানি গাছগুলো নিয়ে আবার দুই ভাইয়ের ভেতরে কবে ঝামেলা শুরু হয়ে যায়। থাক না ভাই, এসব কথা এখন থাক। দেখছিস তো বাবার শরীরটা আজ কত খারাপ। ও তো ঠিক কথাই বলেছে, আমার যে গাছগুলো আছে সবই তো তোদের দুই ভাইয়ের। তোরা দুই ভাই গাছগুলো ভাগ করে নিস। বাবা বলাই, তুই তো হিসাব কিতাব একটু কম বুঝিস, তাই বলছিলাম তোর ভাই যেটা বলে সেটা মন দিয়ে শুনিস। বাবা, বাবা। হয়েছে, তোরা ন্যাকামি করতে হবে না। মরা মানুষ বেশি সময় ঘরে রাখতে নেই। তাড়াতাড়ি এনার সৎকারের ব্যবস্থা করো। পরের দিন তারা দু ভাই মাঠে গেল খেজুরের রস পাড়তে। প্রীতম বলাইকে বলল, এই শোন ছোট, ওই কর্নারের গাছ দুটো তোর, যা ওই দুটো গাছ থেকে রস পেড়ে বাড়ি নিয়ে যা। কি বলছো কি দাদা, এতগুলো খেজুর গাছ থাকতে মাত্র দুটো গাছ দিচ্ছ আমাকে? বেশি কথা বললে ওই দুটো গাছও পাবি না। বাবা কি বলেছিল মনে আছে? তুই কিচ্ছু বুঝিস না আমার কথা মেনে চলতে। তুই তো এখনো গাছেও ভালোভাবে উঠতে পারিস না, এত গাছ দিয়ে কি করবি? তোর জন্য ওই দুটো গাছই যথেষ্ট, বুঝলি? এতগুলো গাছ থাকতে তোমাকে মাত্র দুটো গাছ দিল? তোমাকে সহজ সরল পেয়ে ঠকাচ্ছে তোমার দাদা। কি করব বলো বউ, না দিলে যে দাদা বলেছে যে দুটো গাছ দিয়েছে সেই দুটো কেড়ে নেবে। থাক, আর চিন্তা করতে হবে না। আল্লাহ যদি দেয় তবে এই দুটো গাছ থেকেই দিবে। এদিকে ঝুমা তার বাড়িতে এত রস দেখে প্রীতমকে বলল, আরে বাবা, এই সব রস আমাদের বুঝি? তা নয় তো কি গিন্নি, সব আমাদের। ও মা, আমরা তো এবার গুড় বিক্রি করে অনেক ধনী হয়ে যাব। কিছুদিন পরে এক বুড়ি এলো প্রীতমের বাড়িতে। প্রীতম ও প্রীতমের বউ চুলায় তখন গুড় জাল দিচ্ছে। তাদের দেখে বুড়িটি তখন বলল, আহ, গুড়ের কি সৌরভ! মিষ্টি সৌরভে যেন পেটটা ভরে যাচ্ছে। তা বাবা, আমার নাতি
আজ কতদিন ধরে গুড়ের পিঠা খেতে চাইছে। আমাকে একটু গুড় দিবি বাবা? এসেছে গুড় চাইতে, বলি লজ্জার মাথা কি খেয়েছিস নাকি? টাকা থাকলে কিনে নিয়ে যা। বুড়িমা, 1 কেজি গুড়ের দাম কত জানো? পুরো 1 টাকা। তোমার যদি টাকা থাকে তবে 1 কেজি নিয়ে যাও, বুঝেছ? বুঝেছি বাবা, বুঝেছি। তোদের গুড় আমার লাগবে না। আমার কাছে 4 আনাই নেই। 1 টাকা কোথায় পাবো বল দেখি? বুড়ি এবার গেল বাড়ির অপর পাশে, বলাইয়ের বাড়িতে। গিয়ে বলাইকে বলল, আহ, গুড়ের কি সৌরভ! পেট যেন সৌরভে ভরে যাচ্ছে। কি গো বুড়িমা, তোমার কি গুড় খেতে মন চাইছে নাকি? দিব একটু? আরে জিজ্ঞাসা করছো কি? ওই বাটিতে বুড়িমাকে একটু গুড় দাও। বছরের জিনিস সবাই তো আর খেতে পারে না। তোদের মন খুব বড় বাবা। তোদের সৃষ্টিকর্তা মঙ্গল করবে। এই নে, এই সোনালি পানিটুকু রাখ। তোর খেজুরের গোড়ায় এই পানিটুকু দিয়ে দিস, এতে তোর উপকার হবে। বুড়িমা, এটা আসলে... আরে যা, এতটুকু সময়ের ভেতরে বুড়িমা কোথায় উধাও হয়ে গেল? দেখো, হয়তোবা সৃষ্টিকর্তা আমাদের জন্য কোনো মঙ্গল লিখে রেখেছে, তাই হয়তো বুড়িমা এই আমাদের দুয়ারে এসেছে। পরের দিন প্রীতম রস পাড়তে গিয়ে দেখে তার কোনো গাছেই আজ রস নেই। এভাবে কিছুদিন যাওয়ার পরেও প্রীতম তার গাছ থেকে আর কোনো রকম রস যখন পাচ্ছিল না, তখন সে বলাইকে ডেকে বলল, ছোট, আমার গাছে কি হয়েছে কে জানে। আজ কয়েকদিন ধরে কোনো রস দিচ্ছে না গাছে, গুড়ও বানাতে পারছি না। তোর গাছে তো দেখছি ভালোই রস হচ্ছে। হ্যাঁ দাদা, আজ থেকে এই গাছ সব তোর। আমি তোর সাথে খুব অন্যায় করেছি। আমার ভুল আমি বুঝতে পেরেছি ভাই। না দাদা, ঠিক আছে, তাহলে কাল থেকে আমি চেষ্টা করব। দেখি কোনো রস হয় নাকি সব গাছে। পরের দিন বলাই সেই সোনালি পানি এনে প্রতিটা খেজুর গাছের গোড়ায় দিয়ে দিল, আর সাথে সাথেই প্রতিটা গাছ সোনালি গুড়ে পরিণত হলো। আরে, এটা আমি কি দেখছি? সব গাছগুলো সোনার গুড় হয়ে গেল। এটা আমি স্বপ্নে দেখছি না তো? যাই, বাড়ি গিয়ে গিন্নিকে এক্ষুনি বলতে হবে। বউ, ও বউ, এইদিকে এসো। কি হয়েছে? এভাবে চিল্লাও কেন? এরপর বলাই তার বউয়ের সাথে সব কিছু খুলে বলল। সব শুনে বিন্দু বলল, সত্যি বলছো? ও গো, বুড়িমা সত্যিই আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল গো। আমরা তো এবার সোনালি গুড় বিক্রি করে অনেক ধনী হয়ে যাব। হ্যাঁ বউ, চলো আমরা গুড়ের কাছে যাই। এক্ষুনি গিয়ে গুড়গুলো ভালো দামে হাটে বিক্রি করে আসবো। এদিকে সোনালি গুড়ের কথা গ্রামে ছড়িয়ে পড়ল, আর এটা তার বড় ভাই আর বড় বউয়ের কানেও গেল। ওগো শুনছ, তুমি তো ঘটা করে গাছগুলো সব তোমার ভাইকে দিয়ে দিলে, দেখেছ? এখন দেখো, ওই গাছগুলো সব সোনালি গুড়ে পরিণত হয়েছে। তোমার ভাই সোনালি গুড় চাষ করছে, রাতারাতি ধনী হয়ে যাবে সে। আমিও তাই ভাবছি গিন্নি। গাছগুলো ওকে দিয়েই ভুল হয়েছে। চলো, আমি এক্ষুনি গিয়ে সোনালি গুড়ের ভাগ চাইব। তারা দুজন এলো সোনালি গুড়ের কাছে।
এসে দেখে বলাই ও বিন্দু খুশি মনে সোনালি গুড় বড় পাত্রে ঢালছে। দাঁড়া, আর একটা গুঁড়ো পাত্রে ঢালবি না, এসব আমার। আমি তোকে যেমন সব দিয়ে দিয়েছিলাম, আবার সব নিয়ে নিলাম। কি বলছো কি দাদা? কি বলছে শুনতে পাচ্ছ না? সরো সরো, আরে সরে যাও ভাই, গুড়ের কাছ থেকে সরে বাড়ি যাও। এরপর প্রীতম ও ঝুমা গিয়ে সেই গুড়ের ভাঁড়ে হাত দিল, আর সাথে সাথে তাদের শরীরে বিদ্যুতের মতো শর্ট খেয়ে দূরে ছিটকে পড়ল। তখনই সেই বুড়িটা খিটখিটে হাসি দিয়ে সেখানে এসে বলল, কি রে, এত লোভ কেন তোর? তোর ভাইকে না সব দিয়ে দিছিলি, যেই দেখলি গুড়গুলো সব সোনার হয়ে গেছে অমনি নিতে চলে এলি। বুড়ি, তুমি? হ্যাঁ, আমাকে তাহলে চিনতে পেরেছিস? যদি এই সোনালি গুড়ের ধারে কাছেও তোদের দেখি, তবে আজ বিদ্যুতের শট খেলি, এর পরের দিন নির্ঘাত মৃত্যু হবে। না না বুড়িমা, আমাদের কোনো গুড়ের দরকার নেই, এই সব এদের। ওগো, এখনো হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? চলো চলো, তাড়াতাড়ি বাড়িতে চলো। বুড়িমা, তোমাকে অনেক ধন্যবাদ গো। ধন্যবাদ দিতে হবে না বাবা, যার যেমন কর্ম তার তেমন ফল। এরপর বুড়ি সেখান থেকে চলে গেল, আর এদিকে বলাই তার সততার সাথে সোনালি গুড়ের চাষ করে আর তা বিক্রি করে অনেক ধনী হয়ে গেল। এই জন্য কথায় বলে, সৎ কাজে স্বর্গবাস, আর অসৎ কাজে সর্বনাশ।